ওয়েলকাম টু ডেনিস হোস্টেল ভিডি। আসলে আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি যে আমার কাছে অনেক কোয়েশন আসে যে ডেনমার্কে ইনকাম কেমন, এক্সপেন্স কেমন, আর কি কাজ করা যায়, কোন কাজগুলো অ্যাভেলেবেল, এই জিনিসগুলো নিয়ে অনেক কোয়েশন আসে। তো আসলে আজকের এই ভিডিওটা 3টা পার্টে হবে। প্রথমে আসি হচ্ছে আপনার ইনকামে। ডেনমার্কে আসলে ইনকাম বলতে হচ্ছে আপনার আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে যেটা অনেক হাই, বাট আসলে ট্যাক্সের পর ইনকামটা আসলে অনেক লো হয়ে যায়। বাট কম্পারেটিভলি ইউরোপের অন্যান্য অনেক দেশের চেয়ে বেশি বলা যায়। তো ডেনমার্কে আসলে প্রাথমিক স্যালারিগুলো হয় হচ্ছে আপনার, যদি আপনি রেস্টুরেন্টে জব করেন তো স্যালারিটা হবে 110 থেকে 130 ক্রোনার মতো। কিছু কিছু ক্ষেত্রে 140-45 ক্রোনাও পাওয়া যায়। আবার আপনি যদি ওয়্যার হাউজিং জবগুলো করেন তো সেক্ষেত্রে আপনার স্যালারিটা 130 থেকে 170-80 মতো হবে। ইভিনিং বা নাইটে কাজ করেন স্পেশালি ওয়্যার হাউসগুলোতে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আরেকটা সাপ্লিমেন্ট মানি পেতে পারেন, বা উইকেন্ডে কাজ করলে আরেকটা সাপ্লিমেন্ট পাবেন। তো এখানে হচ্ছে তখন দেখা যায় যে আবার যে ইনকামটা আরেকটু বেড়ে 190 বা 195 এরকম হয়ে যায় সর্বোচ্চ, এটা ওয়্যার হাউজিংয়ে। আর যদি আপনি ক্লিনিং জব করেন, ক্লিনিং জবের স্যালারিগুলো 130 থেকে শুরু করে আপনার কোম্পানি বা ক্লিনিংয়ের কাজ অনুযায়ী করে আপনার ভেরি করে আপনার দেখা গেছে যে 220 পর্যন্ত যেতে পারে। বাট নর্মালি যে ক্লিনিংয়ের কাজগুলো পাওয়া যায় আনস্কিল হিসাবে বাংলাদেশ থেকে নতুন আসার পরে, সেগুলো 130 থেকে শুরু হয় 150-60 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। তো এখন আসি, আর এই কাজগুলো আসলে মানে বাংলাদেশ থেকে আসার পরে বা এশিয়ান বিভিন্ন দেশ, সাউথ এশিয়ান কান্ট্রিগুলো থেকে আসার পরে হচ্ছে আমরা যারা বাঙালিরা আছি বা অন্যান্য এশিয়ানরা আছে, তারা এই কাজগুলোই মূলত করে। এছাড়া হচ্ছে আপনার স্কিল জবগুলো পাওয়াটা খুব টাফ, কারণ হচ্ছে স্কিল জবগুলো করার ক্ষেত্রে আপনার ডেনিশ লাইসেন্স বা ডেনিশ সার্টিফিকেট লাগে আপনার। যেমন হচ্ছে আপনি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা এই কাজগুলোতে স্যালারি অনেক হাই। সেই কাজগুলো পাওয়ার জন্য আপনার ডেনিশ এডুকেশন লাগে, প্লাস হচ্ছে ডেনিশ ল্যাঙ্গুয়েজটাও লাগে। তো এই জন্য ওই কাজগুলো পাওয়া প্রাথমিক পর্যায়ে খুবই টাফ হয়ে যায়, বা পাওয়া যায় না বললেই চলে। বাট ইম্পসিবল না, আপনি যদি হচ্ছে আসার পরে ল্যাঙ্গুয়েজ করে ওই কাজগুলো করতে চান তো সেক্ষেত্রে আপনি ওই কাজগুলো পেতে পারেন। আর এছাড়া হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড, মানে বাংলাদেশ থেকে যদি আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসেন, স্পেশালি যারা স্পাউস আছেন তারা যদি আইটিতে খুব এক্সপার্ট হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা আইটি জবে ট্রাই করতে পারেন। অনেক ক্ষেত্রে আইটি জবগুলো পাওয়া যায়। এছাড়া অন্যান্য অফিসিয়াল জবগুলো লাইক বিজনেস রিলেটেড বা হচ্ছে অন্যান্য সেক্টরগুলোতে আপনার হচ্ছে এই জবগুলো পাওয়া খুবই টাফ, লাইক নেক্সট টু জিরো। আমি ডিমোটিভেট করতেছি না, বাট নেক্সট টু জিরোই বলা যায়। মানে খুব কম মানুষ, হয়তো আমার আমার জানা মতে হচ্ছে বাংলাদেশি 2-1 জন হয়তো এই জবগুলো পাইছে ডেনমার্কে যারা থাকে স্পেশালি। তো এই হলো হচ্ছে আপনার জব, যেই জবগুলো আপনারা করতে পারেন। আর ইনকামের যে কথাগুলো বললাম এর মধ্যে হচ্ছে যে টোটাল ইনকামটা, তো দেখা গেছে যে আপনার টোটাল ইনকামটা দেখা যায় যে যারা রেস্টুরেন্টে করে তারা হচ্ছে বিফোর ট্যাক্স হচ্ছে আপনার 25-26 হাজার ক্রোনা পেতে পারে। আর যারা ওয়্যার হাউস করে তারা বিফোর ট্যাক্স 28-30 হাজার ক্রোনা পেতে পারে। আর যারা ক্লিনিং জব করে তারা 25 থেকে 30 এরকম পেতে পারে। তো এটা হচ্ছে বিফোর ট্যাক্স। তো ডেনমার্কের ট্যাক্স অনেক হাই, ট্যাক্সের অনেক ক্যালকুলেশন আছে, এটা খুবই কমপ্লিকেটেড। তো আমি 2 বছর যতটুকু বুঝতে পারছি, আপনারা যদি চান যে ট্যাক্স রিলেটেড কোনো ট্যাক্সের যে ব্রেকডাউনটা এটা নিয়ে কোনো একটা ভিডিও করার জন্য, আমি আপনারা কমেন্ট করে জানাবেন। তো তাহলে হচ্ছে আমি চেষ্টা করব যে ট্যাক্সের যে ব্রেকডাউনটা ওইটা নিয়ে একটা ভিডিও করার জন্য। আর তো অন এন অ্যাভারেজ আপনার এক কথা আপাতত ধরে নিতে পারেন যে ডেনমার্কে আপনার যা ইনকাম করবেন তার মোটামুটি 40% আপনার ট্যাক্স দিয়ে দিতে হবে, 38-40%। তো সেখানে যারা হচ্ছে আপনার 25,000 বা 27,000 রেস্টুরেন্টে জব করে পায়, তাদের দেখা গেছে যে আফটার ট্যাক্স স্যালারিটা 17-18, এটা ম্যান টু ম্যান ভেরি করে, কারণ এক একজনের ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট ভিন্ন হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার 17-18 হাজার টাকা আফটার ট্যাক্স থাকে। আর যদি মনে করেন যে ওয়্যার হাউসে করে তাহলে হচ্ছে 20,000 টাকার মতো থাকে। আর যারা আরেকটু বেশি স্যালারি পায় তাদের হচ্ছে 20-22-23 হাজার কোনা থাকে। আর সাবজেক্ট রিলেটেড জব করলে সেক্ষেত্রে স্যালারি অনেক হাই হয়, তো সেক্ষেত্রে আরও বেশি থাকে। আসলে এটা আমাদের পার্ট না। আর হচ্ছে আপনার এক্সপেন্সের ক্ষেত্রে আসি। এক্সপেন্সটা হচ্ছে ডেনমার্কে খুবই এক্সপেন্সিভ কান্ট্রি, পৃথিবীর 5টা এক্সপেন্সিভ কান্ট্রির মধ্যে ডেনমার্ক একটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডেনমার্কের মেইন যে এক্সপেন্সটা হয় সেটা হচ্ছে আপনার বাসা ভাড়া। বাসা ভাড়া খুবই এক্সপেন্সিভ। তো আপনার বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট হিসেবে আসে তাদের জন্য বাসা ভাড়ার 2টা অপশন আছে, একটা হচ্ছে স্টুডেন্ট হাউজিং আর একটা হচ্ছে আপনার প্রাইভেট হাউজিং। তো স্টুডেন্ট হাউজিং হচ্ছে আপনার ডিপোজিটটা একটু কম হয়, রেন্টটা
একটু কম হয়। আর প্রাইভেট হাউজিংগুলোতে দেখা গেছে যে রেন্ট একটু বেশি হয়, ডিপোজিটটা অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অন অ্যান অ্যাভারেজে আপনার ধরে নিতে পারেন যে স্টুডেন্ট হাউজিংগুলোতে বাসা ভাড়া হয় হচ্ছে আপনার 1 বেডরুম যে অ্যাপার্টমেন্টগুলো, এটাতে হচ্ছে আপনার 5,000 ক্রোনার মতো হয়, 5 থেকে 5,500 ক্রোনার মতো হয় স্টুডেন্ট হাউজিংগুলোতে। আর হচ্ছে প্রাইভেট হাউজিংগুলোতে হয় 6,500 থেকে 7,000 ক্রোনার মধ্যে। তো এটা একটু কম বেশি হতে পারে। আপনি যদি সেন্টারে থাকেন ভাড়াটা একটু বেশি হবে, সেন্টারে একটু বাইরে থাকলে ভাড়াটা একটু কম হবে। নিউ অ্যাপার্টমেন্টে থাকলে ভাড়া বেশি, একটু পুরোনো অ্যাপার্টমেন্টে থাকলে ভাড়াটা একটু কম। এ হলো ব্যাপারটা। তো অন অ্যান এভারেজ আপনি ধরে নিতে পারেন যে আপনার বাসা ভাড়াটা আমি সবার জন্যই ধরেন যে 6,000 ক্রোনা বাসা ভাড়া। তো এর সাথে হচ্ছে আপনার যারা কাপল আছে তাদের জন্য যে বাসার যে বাজার বা গ্রোসারি বা অন্যান্য জিনিসগুলো, এগুলোর পিছনে আরও খরচ হয় হচ্ছে আপনার 2,500 থেকে 3,000 করে মিনিমাম এটা। আর সিঙ্গেল হলে হচ্ছে আপনার আরও 500-1,000 করে কম হবে খরচটা। তো এখানে হচ্ছে আপনার আমি 3,500 করে ধরলাম একটা কাপলের জন্য। তো বাসা ভাড়া 6,000, গ্রোসারি হচ্ছে আপনার 3,500, এই 9,500 প্লাস হচ্ছে আপনার 500 কোনো হচ্ছে আপনার ট্রান্সপোর্ট পার পার্সন। ফ্যামিলি হলে হচ্ছে এটা 1,000 কোনো হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে 10,500 প্লাস ইমার্জেন্সি বিভিন্ন খরচ লাগতে পারে বা টুকটাক আলাদা খরচের জন্য আপনি আরও 1,000 কোনা বা ফোন খরচ সহ আপনি 1,000 কোনা আরও এক্সট্রা ধরেন। তো এই হলো 11,500। তো সেই সাথে আপনারা যদি যারা কাপল আসবেন ডেনমার্কে একা থাকবেন, তো মাঝে মধ্যে এন্টারটেনের জন্য যদি আপনারা বাইরে বা রেস্টুরেন্টে মাসে 1-2 বার খেতে যান, তো সেক্ষেত্রে আরও 1,000 কোনা খরচ হতে পারে। তো এটা হলে 12,500। তো এছাড়াও আরও টুকটাক কিছু খরচ আছে, এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। আমি আগেই বললাম যে এক একজনের খরচের ব্যাপারগুলো অনেক রকম থাকে। আপনার যদি কোনো অসুস্থতা থাকে, কোনো মেডিসিন কিনতে হয় বা অন্যান্য আরও ব্যাপার আছে, তো সেক্ষেত্রে হচ্ছে খরচগুলো আরেকটু বাড়তে পারে। আপনার যদি খাবার দাবারের আলাদা কোনো স্পেসিফিক জিনিসগুলো থাকে, তো তখন খরচটা আরেকটু বেশি হতে পারে। আপনার বেবি থাকলে বেবির জন্য মাসে আরও 2,000-2,500 কোনো এক্সট্রা খরচ হতে পারে। এটা আসলে ডিপেন্ড করে। তো এই মিলিয়ে হচ্ছে আপনার ডেনমার্কে একটা কাপলের জন্য মিনিমাম যেই খরচটা, এটা হচ্ছে আপনার 17,000 ক্রোনার মতো হয় আমার মতো হিসাব করলে। আপনার তো এর চেয়ে আপনি যদি আরেকটু হিসাব করে চলেন, তো সেক্ষেত্রে হচ্ছে 15,000-এর মধ্যে হয়তো শেষ করতে পারবেন, কিন্তু এর কমে পসিবল না একটা কাপলের জন্য। বাচ্চা থাকলে খরচটা 17-18,000 হতে পারে। আর যারা সিঙ্গেল স্টুডেন্ট তারা এখান থেকে আরও 30% বা টোটাল খরচ থেকে 30% মাইনাস করতে পারেন। যারা সিঙ্গেল স্টুডেন্ট তাদের জন্য, যারা স্মোক করে, যারা হচ্ছে যে বাইরে কফি খেতে যায় বা অন্যান্য আরও ইয়ে আছে, তো আপনার যদি কোনো হ্যাবিট থাকে যে আপনার এটা লাগবে এটা লাগবে, আপনি এনার্জি ড্রিঙ্কস খান, আপনি বিয়ার খান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার খরচটা আরও বাড়তে পারে। তো নর্মালি একটা কাপল চলতে গেলে 15,000 খরচ ধরে আপনারা আগান। তো এই হলো হচ্ছে আর কি ডেনমার্কের এক্সপেন্সটা। একটা ফুল টাইম ওয়ার্কার যদি আপনার হচ্ছে মাসে 18,000 কোনো ইনকাম করে, তো দেখা যায় যে আপনার 15,000 কোনো হচ্ছে আপনার খরচে চলে যাচ্ছে। আর একটা স্টুডেন্ট যদি একটা স্টুডেন্ট জবগুলো করে, তো সেক্ষেত্রে আফটার ট্যাক্স বা বিফোর ট্যাক্স 10,000 কোনো ইনকাম করতে পারে, 10,000-12,000। আফটার ট্যাক্স এটা 7-8,000 হয়ে যায়। তো স্টুডেন্টের টাকাটা আবার টিউশন ফিতে চলে যায়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে সেভ করাটা আসলে ডেনমার্কে প্রাথমিক পর্যায়ে যখন স্টুডেন্ট অবস্থায় মানে খুব একটা পসিবল না। আপনার যদি দেশে টাকা পাঠাতে হয়, তো সেক্ষেত্রে আপনার আসলে সেভিংস থাকেই না ডেনমার্কে থাকলে। আর পড়াশোনা শেষ হয়ে যখন দুজন ফুল টাইম জব করবে, তখন হচ্ছে খরচ টরচ যাওয়ার পরে আপনার 5-7,000 টাকা সেভ করা পসিবল। এর বেশি আমার মতে পসিবল না, আমি অ্যাটলিস্ট পারি না। যদি স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে চান, আমার ভিডিওটা আপনারা ফলো করতে পারেন। যদি আপনাদের ওয়েভার থাকে টিউশন ফিতে বা হচ্ছে যে স্কলারশিপ থাকে, স্টাইফেন্ড থাকে, তো সেক্ষেত্রে আপনাদের লাইফটা আরও অনেক ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার জব টপ করে তখন আবার সেভিংস করা পসিবল। তো আজকে ভিডিওটা আর বড় করতেছি না, আমি আসলে এখন ড্রাইভ করতেছিলাম, এখন একটা ব্রেক নিছিলাম। তো এই ব্রেকের মধ্যে আসলে ভিডিওটা করা হয়েছে। আমি আসলে কয়েকদিন যাবতই ভাবতেছিলাম যে ভিডিওগুলো করব, কিন্তু আসলে করা হচ্ছে না। তো আপনারা যদি ট্যাক্স রিলেটেড ভিডিওটা চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশন থাকে, আপনারা জানাবেন। আমি চাবো যে চেষ্টা করবো যে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ইনফরমেশনগুলো তুলে ধরার জন্য। কারণ অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপে, আমার আর একটা পেজ আছে ফেসবুকে, গেটওয়ে টু ডেনমার্ক। তো ওইটাতে অনেকেই রেগুলার হোয়াটসঅ্যাপে, তারপর হচ্ছে মেসেঞ্জারে অনেক কোয়েশন করে, কিন্তু সবগুলা কোয়েশন আসলে কাজের ব্যস্ততার জন্য কোনোভাবেই করা পসিবল হয় না। অনেককে উইকেন্ডে আমি চেষ্টা করি রেসপন্স করতে, কিন্তু সবসময় আসলে করা হয়ে ওঠে না, এই জন্য আমি সরি। আর আপনারা যদি আসলেই ডেনমার্কে আসতে চান, এই ইনফরমেশনগুলো ফলো করবেন। পরবর্তীতে কী ভিডিও চান, এটা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই।